আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা রাজশাহী ক্যাডেট কলেজে নির্বাচনী পরীক্ষা 2018 সালে সব বহু নির্বাচনী প্রশ্নোত্তর সমাধান করতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন বলেছে চাপের মাত্রা কোনটি। ধরা যাক আমরা কোনো একটা রাশির মাত্রা জানি না, শুধু জানি রাশিটা হচ্ছে চাপ। তো চাপের সূত্র তো আমরা সবাই জানি, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে, মানে চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটার পরিমাণ, তাই না? একক ক্ষেত্রফলের উপর কোনো নির্দিষ্ট দিকে যে পরিমাণ বল আমরা প্রযুক্ত করছি, তো সেটার পরিমাণটা হচ্ছে চাপ। তো এই চাপটা হচ্ছে একক ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফলের যে মাত্রা সেটা কি? ক্ষেত্রফলের মাত্রা আমরা জানি প্রস্থ গুণ দৈর্ঘ্য। তো দুইটা দৈর্ঘ্য দিয়ে দুইটা দৈর্ঘ্যের গুণফল যেহেতু, তার মানে দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্যের গুণফল, তাহলে সেটা কি হচ্ছে এল স্কয়ার। আর উপরে যে বল আছে, বল আমরা জানি বল হচ্ছে ত্বরণ গুণ ভর, বল হচ্ছে ভর গুণ ত্বরণ। তাহলে ভরেরটার ক্ষেত্রে আমরা জানি মাত্রা হচ্ছে এম, মানে মাস, মাসের মাত্রা হচ্ছে এম, আর ত্বরণ হচ্ছে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। তাহলে এখন সবগুলো আমরা যদি সূচক ও ফাংশন এই দুইটা জিনিস পড়ে থাকি, সূচকেরটা পড়লে আমরা বুঝতে পারবো যে উপরে এল এর পাওয়ার 1, নিচে এল এর পাওয়ার 2। এই নিচেরটাকে যদি আমরা উপরে নিয়ে যেতে চাই তাহলে কি হবে? এম এল 1 টি ইনভার্স 2 টাইমস এল ইনভার্স 2। তাহলে এখন 1 আর -2 এই দুটো যোগ হয়ে গেলে -1 থাকবে, তাহলে এটা হয়ে যাবে তখন এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আর এটাই হচ্ছে আমাদের চাপের মাত্রা। হয়ে গেল। এরপরে দ্বিতীয় প্রশ্নে বলেছে 10 কুলম্ব চার্জিত কোনো বস্তু তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখলে যদি 300 নিউটন বল লাভ করে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তো এখন চার্জিত বস্তু যে চার্জ সেটা বলে দিয়েছে 10 কুলম্ব। তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে রাখলে সেটার যে পরিমাণ বল পাওয়া যাচ্ছে, যে এটা বল লাভ করছে, সেই বলটা হচ্ছে 300 নিউটন। তাহলে এটার যে তড়িৎ ক্ষেত্রের মান, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তো ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হবে হচ্ছে E = F ডিভাইডেড বাই Q। এটা আমরা জানি, সূত্রটা এরকম। তাহলে F এর মান দেওয়া আছে হচ্ছে 300 আর Q এর মান দেওয়া আছে হচ্ছে 10। তাহলে 300/10 মানে 300 ডিভাইডেড বাই 10 হচ্ছে 30, আর এটার একক হচ্ছে নিউটন পার কুলম্ব। তো এখন এখানে সবগুলা অপশনে আমরা দেখব যে একক দেওয়া আছে নিউটন পার কুলম্ব। তো এখন এই এককটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে নিউটন উপরে থাকবে এবং কুলম্বটা নিচে থাকবে। তার মানে 300টা উপরে থাকবে আর এই 10টা নিচে থাকবে, তাই না? কারণ কি? কারণ এই যে এই এককটাই কিন্তু এইভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদের। তাই আমরা যদি ভুলেও যে এই সূত্রটা এরকম ছিল, তখনও দেখা যাবে অপশনের একক দিয়ে আমরা চিনে নিতে পারবো। এর পরের প্রশ্নে বলেছে যে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কি। তো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যের মধ্যে আমরা তিনটা পড়ে থাকি বইয়ে। একটা হচ্ছে তীব্রতা, এখন আমাদের অপশনগুলো কি কি দিয়েছে? অপশনে একটা আছে সুর, একটা পিচ, একটা গুণ বা জাতি। তো এখন আমরা জানি যেগুলো, সেগুলো হচ্ছে তীব্রতা হচ্ছে ইন্টেন্সিটি মানে হচ্ছে একটা শব্দকে কতটুকু তীব্র, অর্থাৎ কতটুকু জোরে শোনা যাচ্ছে, একটা শব্দের জোর কতটুকু, এই জিনিসটা আমরা এই তীব্রতা দিয়ে মেপে থাকি। তীব্রতার একক হচ্ছে W পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার কেন? কারণ পার মিটার স্কয়ার কেন? কারণ হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে, অর্থাৎ একক ক্ষেত্রফলে কতটুকু শব্দ যাচ্ছে, এই পরিমাণটাই হচ্ছে তীব্রতা একক ক্ষেত্রফলে। এই যে ক্ষেত্রফলটার জন্যই আমরা মিটার স্কয়ারটা নিয়ে আসছি, পার মিটার স্কয়ার। তো এখন এইটাই হচ্ছে তীব্রতা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি যাচ্ছে, ওই পরিমাণ শব্দ শক্তিটা মানে W পার মিটার স্কয়ার দিয়ে বোঝাচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তিটা যাচ্ছে। এটা হচ্ছে আমরা তীব্রতা দিয়ে বুঝি কোন শব্দ কতটুকু জোরে যাচ্ছে, ওইটা। তো এরপরে আছে হচ্ছে অপশনের মধ্যে সুর, পিচ, গুণ বা জাতি। তো এটা আমরা তীব্রতা দেখলাম, এটা অপশনে ছিল না। তো এরপরে যেটা আসবে সেটা আমরা বুঝতে পারছি যে তীক্ষ্ণতা মানে হচ্ছে পিচ। তো এখন পিচ বললে বোঝানো হয় যে আমাদের তীব্রতা, যেটা আমরা পড়লাম এই মাত্র, আমাদের অপশনে কিন্তু তীব্রতা ছিল না, কিন্তু আমরা পড়েছি এই তীব্রতাটার কথা আমরা বুঝলাম, সেই তীব্রতাটা দিয়ে কি বোঝানো হচ্ছে। কিন্তু এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে পিচ হচ্ছে আমাদের, যদি এই যে তীব্রতা দিয়ে যেটা বোঝাচ্ছি, এই তীব্রতাটা যদি একই হয়, ঠিক আছে, কিন্তু এই একই তীব্রতার বৈশিষ্ট্যকে কখনো দেখা যাবে যে মোটা লাগছে, কখনো দেখা যাচ্ছে যে তীক্ষ্ণ লাগছে বেশি, অর্থাৎ কখনো দেখা যাচ্ছে একটু বেশি মোটা ভোঁতা, আবার কখনো দেখা যাচ্ছে যে একটু বেশি তীক্ষ্ণ। এই জিনিসটা মাপার জন্য আমরা ব্যবহার করি পিচ বা তীক্ষ্ণতা। সাধারণভাবে দেখা যায় যে মেয়েদের যে গলা থাকে সেটাই তীক্ষ্ণতাটা বেশি থাকে, আর ছেলেদের মধ্যে গলাটা দেখা যায় যে মোটা হয় বেশি।
এটা হচ্ছে আমরা এই তীক্ষ্ণতা দিয়ে বুঝে থাকি, যে এই তীব্রতা দিয়ে যখন আমরা শব্দের পার্থক্য করতে পারছি না তখন আমরা এই তীক্ষ্ণতাটা ব্যবহার করতে পারি শব্দটাকে পার্থক্য করার জন্য। আবার বাদ্যযন্ত্রের ক্ষেত্রে দেখা যায় যে একটা ব্যবহার করা হয় টিম্বার। এই টিম্বারটা দিয়ে বোঝা যায় যে এক একটা বাদ্যযন্ত্রের শব্দ কিভাবে করে এদের সুর বা গুণ গুলো আলাদা, এটা মাপার জন্য ব্যবহার করে টিম্বার। এই তিনটা হচ্ছে শব্দের বৈশিষ্ট্য, অর্থাৎ আলাদা আলাদা বাদ্যযন্ত্রের শব্দের যে সুরের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা আমরা বুঝি এই টিম্বার দিয়ে। আলাদা আলাদা বাদ্যযন্ত্রের শব্দের মধ্যে যে পার্থক্যগুলো থাকে সেটা এই টিম্বার দিয়ে বোঝা যায়। যেমন দেখা যায় যে মাইকেল জ্যাকসনের গিটার একরকম, তারপর বব ডিলানের গিটার আরেক রকম। দুইজনের গিটারের মধ্যে গিটার বাজাচ্ছে, যে সেই গিটার বাজানোর সময় দেখা যায় টিউনিংটা আলাদা হচ্ছে। তো এই যে সুরটা আলাদা, এই সুরগুলা কিভাবে আলাদা হয় এই টিম্বার দিয়ে বোঝা যায়। তবলার মধ্যে একরকম, তারপর ড্রামের মধ্যে একরকম, আলাদা আলাদা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আলাদা আলাদা। আচ্ছা, ওকে, তো তারপরের প্রশ্ন। আচ্ছা, তো এটা ছাড়াও আমরা এই টিম্বারের মধ্যে দেখা যায় যে তিন ধরনের বাদ্যযন্ত্রের কথা বলতে পারি। একটা হচ্ছে আঘাত দিয়ে তৈরি, একটা হচ্ছে তার দিয়ে, একটা আঘাত দিয়ে বাজানো হয় হচ্ছে ড্রাম তবলা এগুলা, ড্রাম তবলা এগুলা। তারপর তার দিয়ে বাজানো হয় হচ্ছে গিটার সেতার এগুলা, গিটার সেতার এগুলা। ঠিক আছে, একটা হচ্ছে আঘাত, একটা হচ্ছে তার। তো এটা ছাড়া আরেকটা আছে যেটা হচ্ছে বাতাস দিয়ে বাজানো হয়, বাতাস। যেমন আমরা বুঝতেই পারছি বাঁশি, বাঁশি বাতাস দিয়ে বাজায়। আরেকটা আছে হারমোনিয়াম, হারমোনিয়ামও কিন্তু বাতাস দিয়ে বাজানো হয়। তাই এই দুইটা আমরা দেখলাম। তাহলে বোঝা যাচ্ছে যে শব্দের যে বৈশিষ্ট্যগুলো বলেছে তার মধ্যে কিন্তু সুর ছিল না কোথাও। সুর বরং এই সুরযুক্ত শব্দেরই বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা। একটা হচ্ছে তীব্রতা, একটা তীক্ষ্ণতা, একটা টিম্বার। তীব্রতা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত পরিমাণ শব্দ যাচ্ছে সেই পরিমাণ শব্দটা বোঝার জন্য, অর্থাৎ শব্দটা কত জোরে যাচ্ছে সেটা। আর একই রকম তীব্রতা যদি থাকেও বা নাও থাকে তখন আমরা তীক্ষ্ণতা বুঝতে পারবো কি, এক একজনের গলা, কারো কারো গলা দেখা যায় মোটা বেশি, কারো কারো গলা দেখা যায় তীক্ষ্ণ বেশি। আর এটা মাপা হয় হচ্ছে হার্জ দিয়ে, হার্জ দিয়ে মাপা হয়। সাধারণত মেয়েদের গলা বেশি তীক্ষ্ণ হয়, ছেলেদেরটা বেশি মোটা হয়। আর টিম্বার দেখা যায় যে এক একটা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে এক এক রকম বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলোকে আলাদা আলাদা বাদ্যযন্ত্রে আলাদা আলাদা বৈশিষ্ট্য চিহ্নিত করার জন্য টিম্বার ব্যবহার করে। আবার আমরা ওইভাবে বাদ্যযন্ত্র তিন ভাবে ভাগ করতে পারি, যে বাদ্যযন্ত্রগুলোকে একটা আঘাত দিয়ে, একটা তার দিয়ে, একটা বাতাস দিয়ে বাজানো হয়। সাধারণভাবে তিন ভাগে ভাগ করা যায়, এই আঘাত দিয়ে ড্রাম, তার দিয়ে গিটার সেতার, বাতাস দিয়ে বাঁশি আর হারমোনিয়াম। আচ্ছা, তারপরে বায়োমাস প্রধানত কি দিয়ে তৈরি? বায়োমাস হচ্ছে জৈব পদার্থ দিয়ে তৈরি হয়। আর এই জৈব পদার্থগুলোর মধ্যে কি থাকে আমরা জানি, কার্বন আর হাইড্রোজেন। যে হাইড্রোকার্বন গুলা থাকে, হাইড্রোকার্বন যে জৈব পদার্থ, ওই হাইড্রোকার্বন দিয়ে, হাইড্রোকার্বনে থাকে কার্বন আর হাইড্রোজেন। প্রধানত এই কার্বন আর হাইড্রোজেন থেকেই কিন্তু বায়োমাসটা আসে। তারপর চারটি মৌলিক বলগুলোর মধ্যে নিচের কোনটা সবচেয়ে দুর্বল বল? আমরা জানি যে চারটা আছে, আর এই চারটা মনে রাখার উপায় হচ্ছে সবল, দুর্বলকে, হ্যাঁ সবল দুর্বলকে কি মারে, কিছু একটা মারে, ঠিক আছে, তড়িৎ মারে। সবল দুর্বলকে তড়িৎ মারে। তো এখন সবল দিয়ে হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল দিয়ে দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ দিয়ে হচ্ছে তড়িৎ চৌম্বক বল, আর মারি দিয়ে হচ্ছে মহাকর্ষ বল। এটা হচ্ছে সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের চেয়ে বেশি শক্তিশালী, দুর্বল নিউক্লিয় বল তড়িৎ চুম্বক বলের চেয়ে বেশি শক্তিশালী, আর তড়িৎ চৌম্বক বল আবার মহাকর্ষ বলের চেয়ে বেশি শক্তিশালী। আচ্ছা, এরপর তো তাইলে চারটা বলের মধ্যে সবচেয়ে যে কম শক্তিশালী সেটা হচ্ছে মহাকর্ষ বল। এরপর একটা যেটা 10 কেজি ভরের একটা বস্তুর উপর 200 নিউটন বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে। তার মানে আমাদের বলে দিয়েছে 10 কেজি ভর এর একটা বস্তুর উপর বল কাজ করে হচ্ছে 200 নিউটন এবং কাজ করার সময় হচ্ছে কত সেকেন্ড, 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে। তাহলে এই তিনটা তথ্য আমাদের দেওয়া আছে। এখন বলেছে ভরবেগের পরিবর্তন কি। আমরা জানি যে ভরবেগের পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu। আর এই mv মাইনাস mu টা কিভাবে আসে? আমরা জানি যে বল হচ্ছে F ইজ ইকুয়াল টু কি বলা যায়, বল হচ্ছে ma, তাই না? তাহলে a মানে কি? a মানে হচ্ছে আবার ত্বরণ, ত্বরণ মানে v মাইনাস u ডিভাইডেড বাই t, এটাও আমরা জানি। ওইখান থেকে আবার বলা যায় mv মাইনাস mu ডিভাইডেড বাই t। তাহলে এই টিটা যদি আমি আবার এই পাশে নিয়ে আসি তাইলে বলা যায় ft ইজ ইকুয়াল টু
এমভি মাইনাস এমইউ। এখন আমরা জানি যে ভরবেগ মানে হচ্ছে ভর গুণ বেগ, ভর গুণ বেগ, আর এটাই ভরবেগের পরিবর্তন, আদি শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। তাহলে এটাই ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন হচ্ছে এফটি। তাহলে এফটি দিয়ে বুঝতে পারছি ভরবেগের পরিবর্তন বোঝাবে। তাহলে এফটি মানে হচ্ছে 200 গুণ 2, তাহলে আসে হচ্ছে 400 কেজি পার মিটার স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। তারপরের প্রশ্নে বলেছে বস্তুটির ত্বরণ কত হবে। তো এখন আমার কাছে দেওয়া আছে বেগ, বল এত আর তার যে ভর এটা এত। তাহলে ত্বরণ আমরা জানি F is equal to ma, তাহলে A is equal to F divided by m। তাহলে F এর মান দেওয়া ছিল হচ্ছে 200 আর m এর মান দেওয়া ছিল 10 কেজি। তাইলে আমাদের ত্বরণ আসবে হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে দুইটাই হয়ে গেল। এই প্রশ্নের পেপার শেষ। এরপরে একটা বিখ্যাত প্রশ্ন, সেটা হচ্ছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত। তো এখন মেগা ইলেকট্রন ভোল্ট বললে আমরা বুঝবো ইলেকট্রন ভোল্টের কথা। তো এটা আমরা স্বাভাবিকভাবেই জানি যে একটা ইলেকট্রনের যে চার্জ, একটা ইলেকট্রনের চার্জ থাকে হচ্ছে 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তো এখন যখন 1 ইলেকট্রন ভোল্ট বলবে তখন কিন্তু আর চার্জের কথা চিন্তা করতে হবে না, তখন আমাদের চিন্তা করতে হবে হচ্ছে কত পরিমাণ তড়িৎ শক্তির কথা বলছে এখানে। আর তড়িৎ শক্তির কথাটা যখন বলছে তখন আমাদেরকে এই যে একক ধরে চিন্তা করতে হবে। এখন এই যে জুল পার কুলম ছিল না, এটা হচ্ছে আমাদের ভোল্ট, জুল পার কুলম। জুল পার কুলম যখন বলছে তখন আমরা ভোল্টের কথা চিন্তা করছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যেটা ভোল্ট, এটা জুলের কথা ভাবতে হবে, v ডিভাইডেড বাই এই যে পার কুলম। তো এখন 10 MeV, 10 MeV যখন বলতেছে 1 EV এর পরিমাণ কত, 1 EV হচ্ছে 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। আর আমরা যেটা শিখছিলাম ওইটা হচ্ছে আধানের পরিমাণ, আধানের পরিমাণ ছিল হচ্ছে 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। কিন্তু এখানে আমরা যেটা শিখি সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট বলতে হচ্ছে তখন এই তড়িৎ শক্তির পরিমাণ বোঝাচ্ছে, যেটা হচ্ছে জুল, জুলে এটা পরিমাপ করতে হয়। তাহলে এটা 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19, কিন্তু আমাদের বলেছে 10 মেগা, আর মেগা মানে হচ্ছে আমরা জানি 10 টু দি পাওয়ার 6। তখন 10 টু দি পাওয়ার 6 যদি বলে মানে মেগার পরিমাণটা 1 মেগা ইলেকট্রন ভোল্ট যদি বলে, তাহলে এটার সাথে 10 টু দি পাওয়ার 6 গুণ হয়ে যাবে টাইমস 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19। এরপরে এটা আবার 10 মেগা বলেছে, 10 মেগা ইলেকট্রন ভোল্ট, তাইলে 10 টাইমস 10 টু দি পাওয়ার 6 টাইমস 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে এখন 10 এর সাথে আবার 10 টু দি পাওয়ার 6 গুণ হচ্ছে, তাহলে 10 টু দি পাওয়ার 7 আসে, 10 টু দি পাওয়ার 7। আর এখন এই 10 টু দি পাওয়ার 7 আর মাইনাস 19, 10 টু দি পাওয়ার মাইনাস 19 দুইটা একসাথে যদি করে ফেলি তাহলে আসে 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 12 এত জুল। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর একটা বিতর্কিত প্রশ্ন আসছে যে পরিমাপের ত্রুটি কয় ধরনের। তো এখন সাধারণত আমরা যেটা পড়ে থাকি এসএসসি লেভেলে পড়লে সাধারণত বলা হয় যে 3 ধরনের ত্রুটি পাওয়া যায়, কিন্তু যখন আমরা এইচএসসি তে যাব সেই সময় শিখবো যে ত্রুটি আসলে প্রকৃত অর্থে হয় 5 ধরনের। তো আমরা প্রথম যেগুলো জানি এগুলো লিখি, যান্ত্রিক, তারপর হচ্ছে এলোমেলো ত্রুটি। তাহলে আমাদের কয় অপশনে ছিল হচ্ছে 2 3 4 5, ঠিক আছে। তো এসএসসি লেভেলের কথা চিন্তা করলে আমরা অনেক সময় 3 দিতে পারি, কিন্তু যখন এইচএসসি তে যাব আমাদের বই লেখাই থাকবে যে 5 ধরনের ত্রুটি হয়। তো এই 5 ধরনের ত্রুটির মধ্যে এই যে আরেকটা হচ্ছে পর্যবেক্ষণ ত্রুটি, পর্যবেক্ষণ জনিত মানে পর্যবেক্ষণ করে যেটা পাচ্ছি সেটা, পর্যবেক্ষণ করার পরে যেটা পাচ্ছি সেটা পর্যবেক্ষণ জনিত। এরপরে পুনরাবৃত্তিক, অর্থাৎ বারবার যখন নিচ্ছি তখন একটা ত্রুটি হবে, সেটা হচ্ছে পুনরাবৃত্তিক, বারবার পরিমাপ করলে এই ত্রুটিটা পাওয়া যাবে। এরপরে লঘিষ্ঠ গণন ত্রুটি, অর্থাৎ একটা যন্ত্রে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন একটা মান পরিমাপ করা যায় সঠিকভাবে, তার চেয়ে যদি ছোট একটা মান পরিমাপ করতে যাই তখন এক ধরনের ত্রুটি পাওয়া যাবে। আবার যন্ত্রের জন্য যে ত্রুটি পাওয়া যাবে সেটা দেখা যাবে যান্ত্রিক ত্রুটি হচ্ছে।
পর্যবেক্ষণ জনিত আমাদের পর্যবেক্ষণের জন্য যে ত্রুটি, তো আপাতত আমরা বুঝতে পারছি যে 5 ধরনের ত্রুটি নিয়ে আমাদের মূলত আলোচনা করা হয়। কিন্তু এর মধ্যে আমরা যখন যান্ত্রিক ত্রুটি নিয়ে কথা বলি, যান্ত্রিক ত্রুটি হয় 3 ধরনের। একটা হয় হচ্ছে যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে একটা শূন্য, একটা হচ্ছে পিছট, একটা হয় পিছট ত্রুটি, আর একটা হচ্ছে লেভেল ত্রুটি বা আনুভূমিক ত্রুটি। লেভেল ত্রুটি বা আনুভূমিক যে ত্রুটি হয়, তাহলে যান্ত্রিক ত্রুটি বললে সেটা আবার 3 ধরনের, একটা শূন্য ত্রুটি, একটা পিছট ত্রুটি, আর একটা হচ্ছে লেভেল ত্রুটি। আচ্ছা, তারপরে প্রশ্ন, তারপরে যেটা বলেছে সেটা হচ্ছে কোনটার একক কেজি পার মিটার স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এখন কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি বলে আমরা বুঝতে পারছি এখানে ভরের কথা বলা হচ্ছে, ভর, ভর, আর বাকি থাকে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাইলে এটা বললেই বুঝতে পারছি যে ত্বরণ। তাইলে ভর গুণ ত্বরণ কি? ভর গুণ ত্বরণ হচ্ছে এফ, মানে হচ্ছে বল, তার মানে এটা বলের কথা বলছে। তাইলে বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তরলের চাপের পরিমাণটা কার সমানুপাতিক? তরলে যে চাপ P is equal to H rho G, আবার আরেকভাবে P is equal to F divided by A। তাহলে আমরা বলতে পারি তরলের যে চাপ থাকে সেই চাপটা হচ্ছে এই H এর পরিমাণ যত বাড়াবো চাপের পরিমাণও তত বাড়বে, তার মানে যে গভীরতা আছে সেই গভীরতার সমানুপাতিক। তারপরে আবার এর পরিমাণ যত বাড়াবো P এর পরিমাণও তত কমবে, তার মানে A অর্থাৎ ক্ষেত্রফল বা এরিয়ার ব্যস্তানুপাতিক হচ্ছে এই চাপ। চাপের সাথে এই যে তরলের যে ক্ষেত্রফলটা থাকবে সেই ক্ষেত্রফলের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমরা বলতে পারি কার সাথে সমানুপাতিক? গভীরতার সাথে সমানুপাতিক। চাপ, গভীরতা বা উচ্চতা যদি বলে, যেটা তরলের গভীরতা যেটা সেটা সমানুপাতিক। এরপর উত্তল দর্পণে বিম্ব সবসময় কিরকম হয়? উত্তল দর্পণের বিম্ব সবসময় কিরকম হবে? তো উত্তল দর্পণ কিরকম থাকে? এই যে এটা উত্তল দর্পণ। তো এখন উত্তল দর্পণে সাধারণত দেখা যায় যে আমার বস্তু যদি এইভাবে থাকে এই সাইডে, তখন সব সময় বিম্বটা হবে দর্পণের এই পাশে, দর্পণের এই পাশে হবে। এবং কিরকম হবে? এই যে দর্পণের পাশে, মানে দর্পণের সামনে না, কিন্তু দর্পণের পিছে হচ্ছে, দর্পণের পিছে। দর্পণের পিছে মানে কি? এটা বাস্তবে হচ্ছে না। অবতল দর্পণে যেমন দেখা যায় যে বেশিরভাগ সময় দেখা যায় বাস্তবে হচ্ছে, মানে যেই পাশে বিম্ব থাকে সেই পাশে আবার প্রতিবিম্ব হয়, তার মানে বাস্তবে হয়। বিম্ব কিন্তু সবসময় বাস্তবে থাকবে। এইটা দর্পণের পিছে না, আমরা কিন্তু কখনো আয়নার ভেতর থেকে নিজেকে দেখছি না, আমরা সবসময় আয়নার সামনে দাঁড়াই, তারপরে আয়নাতে নিজেদেরকে দেখি। তো এইখানেও উত্তল দর্পণেও একই কাজটাই হয়। উত্তল দর্পণে আয়নার সামনে একজন দাঁড়াবে, সে আয়নার পিছে নিজেকে দেখবে, কখনোই আয়নার সামনে দেখবে না। কিন্তু উত্তল দর্পণে আবার কি হচ্ছে, যেই সাইডে আছে এটা হচ্ছে উপরে, এটা উপরে, কখনো কিন্তু উল্টা হচ্ছে না, এই উপরে এটা নিচে এরকম হবে না। তার মানে উত্তল দর্পণে সবসময় কি হবে? সোজা হবে, বিম্ব সোজা, এটাও সোজা এটাও সোজা। অবতলে কিন্তু সোজাও হতে পারে উল্টাও হতে পারে, দুইটাই পারে। আবার উত্তলে যে বড় দেখা যাচ্ছে সবসময় খর্বিত হবে, যে বিম্বটা, এই যে বিম্ব সবসময় খর্বিত বা ছোট হবে। এটার সাইজ যদি এরকম হইতো তাহলে এটার সাইজ দেখা যেত আরো ছোট হয়ে যেত, তাই না? এটার সাইজ যদি ছোট হইতো এটার সাইজও ছোট হতো। তাইলে আবার বলতে পারি আমরা সবসময় খর্বিত বা সোজা হবে। আর সবসময় আয়নার পিছে হচ্ছে, আয়নার পিছে মানে কি? বাস্তবে হচ্ছে না, তাহলে কই হচ্ছে? অবাস্তব, অবাস্তব হচ্ছে। তাহলে সোজা, খর্বিত, অবাস্তব। উত্তল দর্পণে সবসময় এই তিনটা হবে। এরপর পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত? ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট যেটা, এখন ত্রৈধ বিন্দু বললে বোঝানো হয় যে পানিতে, মানে যে পরিমাণ, যে অবস্থাটায়, ঠিক আছে, যে তাপমাত্রায়, যে পানি ত্রৈধ বিন্দু মানে হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, যে তাপমাত্রায় পানি তরল হবে, গ্যাসীয় হবে, আবার কঠিনও হবে, তিনটা অবস্থাতেই থাকতে পারে। তো এই অবস্থাতে আমাদের যে চাপটা থাকে এই চাপটা হচ্ছে 0.006, তারপর 006 এর পরে আবার আসে হচ্ছে 0373 অ্যাটমসফেরিক, 0373 অ্যাটমসফেরিক প্রেসার। এটা কারোর ফোন নাম্বার না, এটা হচ্ছে চাপের পরিমাণ 0060373 এটিএম, ঠিক আছে? এটা হচ্ছে চাপের পরিমাণ 0060373 এটিএম। আচ্ছা, এই চাপ থাকবে এবং যে তাপমাত্রাটা থাকবে সেটা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস অথবা 273.16 কেলভিন।
273.16 কেলভিন বা 0.01 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ওই তাপমাত্রাটা, এটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে ত্রৈধ বিন্দু। ওকে, আর তারপর ঘর্মাক্ত শরীরে ফ্যানের বাতাসে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কেন? তো এটা আমরা স্বাভাবিকভাবে দেখবো যে অনেক গরম এরকম একটা সময় আমরা অনেক মানুষের ভিড়ে আছি বা গুমোট একটা অবস্থায় আছি একদম বদ্ধ জায়গায়, ওইখান থেকে যদি আমরা বাতাসের কাছে যাই বা খোলা একটা জায়গায় যাই, বাতাসের সংস্পর্শে আসছি বা খোলা জায়গায় যাচ্ছি, তখন দেখা যায় যে আমাদের শরীরে যে ঘামটা এটা দেখা যায় বাষ্পীভূত হচ্ছে। বাষ্পীভূত হওয়া মানে হচ্ছে বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্পে রূপান্তরিত হচ্ছে। তখন বাষ্পে যখন রূপান্তরিত হয়, আর এটা হয় হচ্ছে বাতাসের সংস্পর্শে আসছে যখন, ঠিক আছে, বাতাসের সংস্পর্শে যখন আসছে তখন বাষ্পে রূপান্তর হওয়ার সময় দেখা যায় যে আমাদের তাপ শুষে নিচ্ছে, যে ওইটার কারণে আমরা শীতল অনুভব করছি। এই বাষ্পায়ন হওয়ার কারণে তখন আমরা শীতল অনুভব করি। এই শীতল অনুভূতিটা আসে হচ্ছে বাষ্পায়নের ফলে। বাষ্পায়ন যখন হয় তখন আমরা শীতল অনুভূতি পাই। আর এটাই হয় যখন আমরা অনেক গরম যখন থাকে, ঘেমে গিয়েছি, ফ্যানের নিচে আসছি, দেখা যায় যে আমাদের ঘাম যখন শুকানো শুরু করে ঠান্ডা লাগতে থাকে। আর এই জিনিসটা সাধারণভাবে ভালো নয়, ঘাম শুকিয়ে যাচ্ছে যে, তাই ঘামটা মুছে নেওয়া উচিত খেলার পরে বা যখনই হোক। নিচের কোনটা ভেক্টর রাশি? ভেক্টর রাশির দিক থাকে, আর এটা হচ্ছে ভবে, সব, মন্দ, তরুণ, তীব্র, তড়িঘড়ি, প্রবণ। এই নিম্নমণিক দিয়ে মনে রাখা যায়। তো এখন ভবে ভরবেগ, সব সান্দ্র বল, মন্দ মন্দন, তরুণ ত্বরণ, তারপর তীব্র দিয়ে হচ্ছে তড়িৎ তীব্রতার কথা বলতে পারি, তারপর তড়িঘড়ি প্রবল, প্রাবল্য, তারপর হচ্ছে তড়িৎ তীব্রতা, প্রাবল্য, তারপর হচ্ছে বল। আচ্ছা, আরো কিছু আছে যেগুলো হচ্ছে টর্ক থাকে। আর আমরা ইন্টারে উঠলে আরো নতুন নতুন বেশ কিছু রাশি শিখতে পারবো। তো ভেক্টরের মধ্যে যেগুলো আমাদের বেশি আসে আর কি, একটা হচ্ছে ভরবেগ আসে, কারণ ভর কিন্তু স্কেলার। তো এখন ভরবেগ যে ভেক্টর এটা অনেকেরই খেয়াল থাকে না। তারপর সান্দ্র বলটা এর পরে বেশি আসবে, এই লেভেলে বেশি আসে না। টর্ক তো আসি, আরেকটা যেটা আসে সরণ, তারপরে হচ্ছে বেগ, এগুলা। তারপরে আবার আছে হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য পরে আসবে আরো এটা। তারপর হচ্ছে ওজন বল, মানে সবগুলা বলে কিন্তু ভেক্টর, এটা খেয়াল রাখতে হবে। আর চাপ যেটা থাকে এটা একটা দরকারি জিনিস, চাপ হচ্ছে স্কেলার, চাপ কিন্তু ভেক্টর না, কারণ চাপ সব দিকে ক্রিয়া করে, নির্দিষ্ট একটা দিকে না, সব দিকে ছড়ায় যায়, মানে সব দিকে সমানভাবে ক্রিয়া করছে। আচ্ছা, তারপরে যেটা আসতেছে এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলে বিভব 240 ভোল্ট, অর্থাৎ প্রাইমারি যেটা 240 ভোল্ট। এরপর ইএস হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে প্রাইমারির 6 ভোল্ট। তারপর গৌণ কুণ্ডলীর বিভব 120 ভোল্ট, তাহলে আইএস কত? তো এখন ইপি আইপি এক না, ঠিক আছে, ইপি মানে যে ইলিয়াস সে কিন্তু ইশরাক না। তাইলে এইটার মানে কি? এটার মানে হচ্ছে ইপি যদি উপরে হয় ইশরাক থাকবে নিচে, মানে ইলিয়াস উপরে থাকলে ইশরাক নিচে, তারপর ইলিয়াস যদি আবার নিচে থাকে তাহলে ইশরাক হচ্ছে উপরে। ওকে, কোথায় গেল আইস? আচ্ছা, তো এইখানে আমরা ইপি এস এর মানগুলো বসাই। ইপি হচ্ছে 240, ইএস কত 120, আর আইএস জানি না কে, তারপর আইভি হচ্ছে নিচে। তাহলে 240 120 কাটাকাটি করলে থাকে হচ্ছে 2, তাহলে এটার মান হবে 6 গুণ 2 মানে হচ্ছে 12, তাহলে 12ই হবে আমার আইএস। তাহলে আইএস এর মান আসতেছে 12, তার মানে সেকেন্ডারি কয়েল যেটা ছিল ওইটাতে আই অর্থাৎ যে তড়িৎ প্রবাহ হবে সেটা হচ্ছে 12 এম্পিয়ার। এরপর তড়িৎ চৌম্বক আবেশ কিসে ব্যবহার করা হয়? আমরা এই মাত্র যেটার কাজ করলাম, এই ট্রান্সফরমারে তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহৃত হয়। এরপর আলোর প্রধান বৈশিষ্ট্য কি? আলোর প্রধান বৈশিষ্ট্য প্রথমেই মনে রাখতে হবে, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গের পাশাপাশি এটা আবার আরেক ধরনের তরঙ্গ, সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এর প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, এই তিনটা জিনিসই হয়।
প্রতিফলন, প্রতিসরণ, শোষণ। আরেকটা থাকে সেটা হচ্ছে এর চলাচলে কোনো মাধ্যম লাগে না, আর এই কারণে এটা তড়িৎ চুম্বক। যেগুলো তড়িৎ চুম্বক থাকে এগুলো চলাচলে মাধ্যম প্রয়োজন হয় না, যেমন আলো। আচ্ছা, তারপরে কোনটা তাপমাত্রিক ধর্ম? তাপমাত্রিক ধর্ম হচ্ছে রোধ, এটা আমরা পারি। তো তাপমাত্রিক ধর্ম কি? রোধ। এরপর বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর সাথে কোনটির সম্পর্ক আছে? বসু মন্দির প্রতিষ্ঠা, তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার, ক্রিস্টোগ্রাফের আবিষ্কার। তো এখন জগদীশ চন্দ্র বসু বললে আমরা বুঝতে পারছি বসু মন্দির প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তেজস্ক্রিয় পদার্থের সাথে কিন্তু তার সম্পর্ক ছিল না। উনি উদ্ভিদের প্রাণ আছে এটা আবিষ্কার করেছিলেন। তারপর রেডিও আবিষ্কারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, এটা আমরা জানি। ক্রিস্টোগ্রাফ আবিষ্কার করেছেন, এটা আমরা ওনার জীবনী পড়লে জানতে পারবো। কিন্তু উনি যে তেজস্ক্রিয় পদার্থের সাথে কোনো সম্পর্ক ছিলেন না ওনার, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে প্রথমটা এবং তৃতীয়টা। তারপরে যেটা আছে, ডাক্তাররা সাধারণত এনজিওগ্রাম করার পরামর্শ কখন দিয়ে থাকেন? এনজিওগ্রাম বললে আমরা বুঝতে পারবো এটার সাথে কিসের সম্পর্ক আছে। এটার সাথে সম্পর্ক আছে হৃৎপিণ্ডের। তো হৃৎপিণ্ডের যখন দেখা যায় যে হৃৎপিণ্ডের বাইরে ধমনীতে ব্লক হয়েছে, ব্লকেজ ধরা পড়ে, অর্থাৎ হার্টে ব্লক হয় অনেক সময় বলা হয়, এই ব্লকেজটা যখন ধরা পড়ে তখন ডাক্তাররা এনজিওগ্রাম করতে বলে এই ব্লকেজটা ধরার জন্য আর কি। এই ব্লকেজটা যদি ব্লকেজ হয় আর কি। তারপরের অপশন আছে হচ্ছে ধমনী প্রসারিত হলে। যদি আমাদের ধমনী প্রসারিত হয়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য একদিক দিয়ে আমরা বলতে পারি যে খারাপ হচ্ছে। তো এই খারাপ হওয়াটা রোধ করার জন্য, যাতে আমাদের কোনো সমস্যা না হয়, ধমনী যদি আর্টারিতে কোনো সমস্যা হয় আর কি, তখন দেখা যাবে যে রক্ত সংবহনে ঝামেলা হচ্ছে এবং আমাদের পুরা হার্টের সাথেই তো পুরা শরীর, আমাদের প্রাণটাই তো এখানে আছে। তো এখন এই প্রাণটার ক্ষেত্রে মানে যে বেঁচে থাকার ক্ষেত্রে অনেক সমস্যা হবে এই হার্টে যদি কিছু সমস্যা হয়। এই সমস্যাটা যাতে বেশি দূর না যায়, তো ওই ক্ষেত্রে ধমনী যখন দেখা যায় যে ধমনী যদি হয়ে যায়, ধমনী সম্প্রসারিত হচ্ছে, বেড়ে যাচ্ছে, তখন দেখা যাবে যে ডাক্তাররা বলে যে এনজিওগ্রাম করতে, ধমনী যদি প্রসারিত হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, তারপরে 10 নিউটন ওজনের আরেকটা যে একটা জিনিস আছে সেটা হচ্ছে এই আলট্রাসনোগ্রাম। এই আলট্রাসনোগ্রাম যেটা আলট্রাসাউন্ড দিয়ে করে, এটার ক্ষেত্রেও হার্টের সম্পর্ক আছে, হার্টের সাথে সম্পর্ক। কিন্তু দাঁত অর্থাৎ বোন যেগুলো থাকে, হাড়, যে হাড়গুলো থাকে, এই হাড়ের কোনো সমস্যা হলো কিনা এইটা যাচাই করার জন্য ডাক্তাররা সাধারণত এক্সরে করতে বলে। এক্সরে কাজটা হচ্ছে এই হাড়গুলোর সাথে সম্পর্কিত বেশিরভাগ ক্ষেত্রে। কারো পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, মানে হাতের হাড় বা পায়ের হাড়, এই হাড়ে যদি ভাঙন ধরে, চিপ ধরে বা কোনো কিছু হয়, সমস্যা হয়, তখনই ডাক্তাররা এক্সরে করতে বলে হাড়ের এই অবস্থাটার জন্য। আর হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য সাধারণত এই যে আলট্রাসনোগ্রাম, তারপর এই যে ইকোকার্ডিওগ্রাম, এই ধরনের জিনিসগুলো করতে হয়। ওকে 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 ইকোকার্ডিওগ্রাফি আর কি। আচ্ছা, তারপর যেটা 10 নিউটন ওজনের একটা বস্তু 5 মিটার উচ্চতায় ওঠাতে একটা মোটর ব্যবহৃত হয়। তাইলে 10 নিউটন, এটা হচ্ছে এফ। 10 নিউটন ওজনের বস্তু 5 মিটার উচ্চতায়, তাহলে উচ্চতাটা হচ্ছে 5 মিটার। 5 মিটার হচ্ছে আমার উচ্চতা, এক্স বা এস যাই বলি না কেন। তাই আমার যে পরিমাণ কাজটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা জানি W ইজ ইকুয়াল টু এফএস বা এফএস কস থিটা। এখন যেহেতু ডাইরেক্ট কাজ করছে, এফএস কস থিটা কেন হবে না? কারণ লম্বভাবে যদি কাজ করে তখন 90 ডিগ্রি, তাহলে এফএস কস থিটা মানে হচ্ছে এফএস কস 90। কস 90 মানেই তো 1, তাহলে এফএস গুণ 1 মানে কি এফএস টাই থাকতেছে, তাই এটা এফএক্স বরাবর বলা যায়, কারণ এটা খালি ওজনের কথা বলেছে। আর ওজন তো ভূমির সাথে লম্বভাবে ক্রিয়া করছে, তাই না? লম্বভাবে, তো লম্বভাবে যদি ক্রিয়া করে তখন আমরা কি বলতে পারি? তখন বলতে পারি যে এখানে cos থিটার তো কোনো দরকার নেই, cos 90। ও দুঃখিত, সরি, এটা ডাইরেক্ট কাজ করলে তাইলে হচ্ছে cos 0। হ্যাঁ, cos 0 মানে যদি এটা cos 0 হয়, অর্থাৎ এইভাবে না, কাজটা হচ্ছে বরাবর, মানে যেখানে সরণ ঘটছে এটা কিন্তু উচ্চতার কথাই বলেছে, তার মানে এই দিকেই বল প্রয়োগ করছে, অর্থাৎ ওজনটা হচ্ছে 10, আবার x এর মান অর্থাৎ যে পরিমাণ সরণ হচ্ছে এটাই উচ্চতার কথা বোঝাচ্ছে, তার মানে দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি হবে। তাহলে fs cos 0 ডিগ্রি, তাইলে হচ্ছে এটা 1 হবে। আর যদি cos 90 ডিগ্রি হতো তাইলে হয়ে যেত fs cos 90 ডিগ্রি, তাইলে হয়তো এটার মান 0 হয়ে যেত, তখন এটা শূন্য কাজ হতো। cos 90 থাকলে শূন্য কাজ, আর cos 0 থাকলে হচ্ছে খালি fs দিয়ে হিসাব করতে হয়। তাহলে fx হচ্ছে 10 গুণ 5, 10 গুণ 5 মানে হচ্ছে 50, আর তাহলে এটা হয় 50 জুল, 50 জুল কাজ হচ্ছে।
আর এটা যে পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় করছে সেটা হচ্ছে 80 জুল। 80 জুল শক্তি ব্যয় করেছে। তাইলে এখন এটা কর্মদক্ষতা কত? কাজ করেছে এতটুকু কিন্তু ব্যয় করেছে এতটুকু, তাইলে কর্মদক্ষতা হবে 50 ভাগ 80 গুণ 100। 0 0 কাটা, তাহলে 500 ভাগ 80, 500 ভাগ 8, তাহলে 500 ভাগ 8 যেটা আসে ওইটাই হচ্ছে এত পার্সেন্ট কর্মদক্ষতা। তাহলে হিসাব করার পরে যেটা আসে ওইটা, তার ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক। এই তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। তারপর বোসন কার নাম থেকে এসেছে? বোসন, এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু থেকে। সত্যেন্দ্রনাথ বসু আর আলবার্ট আইনস্টাইন এই দুইজন মিলে যে কাজটা করেছিলেন, এটার ফলে একটা নতুন দেখা গিয়েছে মৌলিক কণা। তারপর হিগস বোসন কণা যেটা নাম বলা হয়, এই হিগস বোসন কণা। তারপর তো এটার নামটা আসলে কার কাছ থেকে এসেছে? এই বোসন যে নামটা সেইটা এসেছে হচ্ছে এই সত্যেন্দ্রনাথ বসুর কাছ থেকে। তারপর তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণা নিঃসরণ বলতে কি বোঝানো হয়? তেজস্ক্রিয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটা রাদারফোর্ড করেছিলেন, ওইখানে আমরা দেখেছি যে আলফা কণা বললে বোঝানো হয় হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসকে। হিলিয়াম নিউক্লিয়াস। তো হিলিয়াম নিউক্লিয়াস মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিয়াসে কি থাকে? শুধু প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তাইলে ইলেকট্রন গুলোকে বাদ দিয়ে দিতে হবে। দুইটা ইলেকট্রন ছিল, ওই দুইটা ইলেকট্রন আর থাকবে না। তাইলে এই হিলিয়াম নিউক্লিয়াসকে বোঝানো হয়। এটাকে অনেক সময় দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসও বলা হয়। দ্বি ধনাত্মক কারণ কি? এটার দুইটা ইলেকট্রন সরিয়ে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা হওয়া মানে কি? ধনাত্মক হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আজ এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।